আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, সব ঠিকঠাক আছে। আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর হ্যাঁ, আমি একটু ফার্স্ট অফ অল এই কমেন্টটা জানাও যে তোমরা কতজন আমার দেওয়া ভিডিওটা কমপ্লিট করছো, সেটা একটু জানাও আমাকে। আমি কমেন্ট দেখতে থাকি। ওকে ব্রো, সো আমার প্রো লেভেলের ব্রোরা বলো তো দেখি, কই 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 এই যে পেয়েছি, পাইছি। সো অল ইজ ওয়েল। সো বন্ধুদের একটু মেনশন করে জানায় দাও যে কিলাসখানা শুরু হতে যাচ্ছি। সো আমরা পড়েছিলাম, ওকে আমরা ছিলাম হচ্ছে এইটাতে। ওকে ডান, কুমিল্লা বোর্ড 2019 আমরা ছিলাম। সো বন্ধুদেরকে একটু মেনশন করে জানাতে হবে যে আমরা চলে আসছি, লাইভে চলে আসছি। ওকে, সো আর দেরি করবো না, মাত্র 41 জন আমার সাথে যুক্ত আছো। ভেরি 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 গুড। এভাবে 41, 45, 47 জন ক্লাস করবা। তার আগে বলো ধারকের ভিডিওটা সবাই দেখছো কিনা, এখানে যতজন আছো তারা অন্তত দেখছো কিনা ধারকের ভিডিওটা একটু কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ ভাইয়া দেখছি, দেখলে বলো, আর দেখলে বুঝছো কিনা সেটা একটু জানাও। ধারকের ভিডিওটা বুঝছো কিনা? কমপ্লিট। ধারকের ভিডিওটা তোমরা বুঝিতে পারছো কিনা, বুঝি চাও ধারকের ভিডিওটা তোমরা কি বুঝি চাও? কমেন্টও জানাও হামকো কমেন্টও জানাও। কমপ্লিট ভাইয়া, তুমি কি বুঝেছো ধারকের ভিডিওটা? তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলেও কমেন্টে জানাও। দেখা হইছে, আদনান জাহাঙ্গীর বলছে দেখা হইছে, দেখছি না। সাজিদ আহমেদ তুই বাইরে যা। এমডি জীবন বলেছে দেখেছি ভাই, বুঝেছি। রিয়া পল, ওকে যদি বোঝো তাহলে ওখান থেকে একটা প্রশ্ন যদি আসে আশা করি পারবা। যেমন এখানে যতগুলো কোয়েশ্চেন আসে সেগুলো সব তোমরা পারবা। ভাইয়া বুঝছি, জি ভাইয়া দেখছি। কথাই তো আছে গিয়া, সবাই একটু কমেন্ট সেকশনে বন্ধুদের মেনশন করে দাও, মেনশন করে বলো আই ফুলা ফাইন, আই আন্না বাচ্চারা ক্লাস শুরু হয়েছে, তোরা ক্লাস দেখতে শুলি আয়, বুঝেছি। উকি हाई हाई होया ब्रो में समर गया नहीं, ब्रो में समझ गया। अस्सलामु आलैकुम, वालेकुम अस्सलाम। হইও দেখছি। ওকে, তো শুরু করা যাক আঙ্গো আরআইপি কারেন্ট, আরআইপি কারেন্ট, রেস্ট ইন পিস। আঙ্গো কারেন্ট মনে করো না থাকলেও, কারেন্ট নাই থাকলেও আই 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 ক্যান ওই মোবাইলের ডেটা অন করি ক্লাস নিতে পারতাম, কিন্তু কারেন্ট না থাকলেও যে মগো ওই স্মার্ট টিভি চলে না, মগো স্মার্ট টিভি। তবে নতুন স্টুডিও নেওয়া হইতেছে, ওইখানেও তোমার স্মার্ট টিভির জন্য আলাদা করে আমরা আইপিএস আনবো। ওকে, ফুয়া ফাইন আমি শুরু করি। বেসিক থেকে নাকি সিকিউর বেসিক একসাথে, বেসিক থেকে পড়াইছি। আকাশ বলেছে বেসিক পড়াইছি কিনা। আকাশ, তুমি প্রথম থেকে ম্যাথ ক্লাসটা দেখিও, তাহলে বুঝতে পারবা। পর্ব 2 এটা। নিচের বর্তনীতে C1 ও C2 দুটি সমান্তরাল পাতধারক যুক্ত করা হয়েছে, যাদের প্রতিটি পাতের ব্যবধান 0.5 সেন্টিমিটার এবং ধারকত্ব 500 পিকো ফ্যারাড। ভাইয়া, পাতের ব্যবধান বলতে বোঝাচ্ছে D1 এবং D2। এখানে পাতদ্বয়ের ব্যবধান, দুইটা পাতের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটা বোঝানো হয়েছে। সো আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা ধারকের পাতের মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। ওকে, এবং ধারকত্ব, প্রত্যেকটা ধারকের ধারকত্ব বলে দিছে C1 সমান C2 সমান 500 পিকো ফ্যারাড। পিএফ মানে ভাই পিকো ফ্যারাড। পরবর্তীতে C1 ধারককে কাগজ দ্বারা পূর্ণ করা হলো। এটা মনে করো সেই C1 ধারক, এই মাঝখানে কি দিছি ভাইয়া, কয়কার কাগজ দেওয়া হয়েছে। আর C2 এর মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো। আর C2, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1টা, আর এটা হচ্ছে C2। এখানে পাতলা পাত, কয়কার পাত প্রবেশ করানো হলো। সো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমি আবার বলি, এখানে দেখতেই পাচ্ছ দুইটা ধারক
প্যারালালে আছে C1 C2, এই ধারকের মাঝখানে কাগজ ঢুকায় দেওয়া হয়েছে, এই ধারকের মাঝখানে পাতলা পাত ঢুকানো হয়েছে। বলা হয়েছে ধারক দুইটার মাঝে যে গ্যাপ সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার এবং প্রতিটি ধারকের ধারকত্ব C1 C2 500 পিকোফ্যারাড। তো প্রথম প্রশ্ন, ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। সো ভাইয়া এখান থেকে আমরা কিন্তু এরিয়াটা বের করতে পারি, এখানে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল বের করতে বলেছে তোমাকে। সো প্রতিটা পাতের ক্ষেত্রফল, গ নাম্বার উত্তর। ভাইয়া দেখো প্রথম পাতের ক্ষেত্রফল আমরা জানি সি সমান এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। সো কাগজ ঢুকানোর আগে কে এর মান কিন্তু ছিল 1। সো এ সমান কত হবে? এ সমান হবে C1 ইন্টু ডি ডিভাইডেড বাই এপসাইলন নট, কে এর মান হচ্ছে 1। সো এখানে মানগুলো বসাই দিলেই C1 এর মান কত হয়? 500 পিকো ফ্যারাড। পিকো মানে কি? 10 ইনভার্স 12। 1 পিকো মানে 10 ইনভার্স 12। 1 পিকো, 1 পিকো, পিকো মিটার মানে ভাইয়া 10 ইনভার্স 12 মিটার, তাহলে পিকো ফ্যারাড মানে 10 ইনভার্স 12 ফ্যারাড। ডি হচ্ছে 0.5 সেন্টিমিটার, মিটারে নিতে হবে, তাহলে 0.5 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 10 ইনভার্স 2 দ্বারা গুণ দিতে হয়। 10 ইনভার্স 2 দ্বারা গুণ দেওয়া মানে 100 দ্বারা ভাগ করা। এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। সো ভাইয়া এটা হচ্ছে ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, অটোমেটিক চলে আসবে। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর কই? আমি ক্যালকুলেটর পাইছি। 500 ইন্টু 10 ইনভার্স 12 করলে ইন্টু 0.5 ইন্টু 10 ইনভার্স 2। ওকে, সো আমরা যদি এটাকে ভাগ করি 8.854 ভাগ 10 ইনভার্স 12 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পাবো 2.76 ইন্টু 10 ইনভার্স 3। 2.76 ইন্টু 10 ইনভার্স 3 মিটার স্কোয়ার। এটা হচ্ছে ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল। মানে এটা কিন্তু ভাইয়া A1 সমান A2ই হবে, কারণ সব ভ্যালু সেম। C1 এর ভ্যালু সেম, এপসাইলন নটের ভ্যালু সেম, ডি এর ভ্যালু সেম। ওকে, রাইট? আমরা পারবো, আশা করি পারবো। পরবর্তী কোশ্চেন চলে যাওয়া যাক। ওকে, আচ্ছা একজন বলছে ব্ল্যাকবোর্ড সুন্দর লাগে। ওকে, এরপর থেকে ব্ল্যাকবোর্ডে পড়াবো, প্যারা নেই। এরপর 4 নম্বর কোশ্চেনে কি বলছে? ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে? গাণিতিক ব্যাখ্যা দাও। আবারও বুঝো, ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। সঞ্চিত শক্তি, তাই না ভাইয়া? সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে ইউ সমান হাফ অফ CV স্কোয়ার। ওকে, তো শুরুতে যখন আমরা কাগজ এবং পাত প্রবেশ করাইনি, কাগজ এবং পাত প্রবেশ করানোর আগে, প্রবেশের আগে তুল্য ধারকত্ব কত ছিল? দেখো ভাইয়া, এই যে দুইটা ধারক এরা কিভাবে যুক্ত আছে? প্যারালালে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হচ্ছে ভাইয়া C1 প্লাস C2। আর C1 প্লাস C2 কত? C1 ও 500, C2 ও 500, তার মানে 1000 পিকে ফ্যারাড ইন্টু 10 ইনভার্স 12। এটা করলে হচ্ছে তোমার 10 ইনভার্স 10 ফ্যারাড। এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। সো যখন এইটা তুল্য ধারকত্ব তখন সঞ্চিত শক্তি কত? সুতরাং সঞ্চিত শক্তি হবে ইউ সমান হাফ অফ সিপি ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ অফ সিপি হচ্ছে 10 ইনভার্স 10 আর ভি হচ্ছে ভাইয়া 200 ভোল্ট, 200 স্কোয়ার। ক্যালকুলেশন করলে কত হচ্ছে ভাইয়া? দেখো তো, 200 স্কোয়ার ইন্টু 10 ইনভার্স 10 ডিভাইডেড বাই 2, তাহলে পাচ্ছি আমরা 2 ইন্টু 10 ইনভার্স 6, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 6 জুল। এটা হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তি প্রথমে। মানে আমরা যখন প্রবেশ করাচ্ছি না তখন বর্তনীতে সঞ্চিত শক্তি হচ্ছে এইটা। কারণ যখন আমরা প্রবেশ করাইনি তখন ধারকের ধারকত্ব যা ছিল তাই জাস্ট যোগ করে দিয়ে আমরা সঞ্চিত শক্তি বের করে ফেললাম। এটা হচ্ছে শুরুতে। এরপর ভাইয়া যখন আমরা ধারকের মাঝখানে কি প্রবেশ করালাম? এই যে একটা ধারকের মাঝখানে কি কাগজ প্রবেশ করাইছি, আরেকটার মাঝখানে কি প্রবেশ করালাম ভাইয়া? পাতলা পাত প্রবেশ করাইছি। তো এদের কি ধারকত্ব চেঞ্জ হয়ে যায় নাই? অবশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে গেলে অবশ্যই সঞ্চিত শক্তিও চেঞ্জ হয়ে যাবে। সো ভাইয়া চিন্তা করো, তাহলে এইটার ধারকত্ব কত হবে চেঞ্জ হওয়ার পর? C1 সমান এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। কে হচ্ছে ভাইয়া কাগজের
পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, কাগজের কে এর মান বলাই আছে 3.5, সো কে এর মান যদি 3.5 বসাও আর এরিয়াটা তুমি এর আগের অঙ্কেই পেয়েছো, আগের অঙ্কের এরিয়াটা বসানোর পর ভাইয়া তুমি যদি ডি দ্বারা ভাগ করো, ডি কত এখানে 0.5 × 10⁻², তাহলে তোমার চলে আসবে ধারকত্ব কত, বর্তমান ধারকত্ব চলে আসবে। ওকে, কাগজ ঢোকানোর পর ধারকত্ব। আর মনে রাখবা পাতলা পাত ঢোকানোর পর ধারকত্ব চেঞ্জ হয় না, C2 আগেও যা ছিল এখনো তাই থাকবে, কারণ এখানে দেখো পাতলা পাতের কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদেরকে দেয়নি। পাতলা পাতের যদি কে দিত তাহলে বুঝতাম যে চেঞ্জ হইতো, যে কেটা খালি গুণ করে দিতাম। সো ভাইয়া এখন তোমার কাজ কি, তুমি C1টা পাইলা, তুমি C2টা পাইলা, এবার এদেরকে দিয়ে তুমি প্যারালাল করবা, CP সমান C1 + C2, এটা হচ্ছে CP প্রাইম মনে করো। তাহলে ভাই CP প্রাইম যদি হয় তাহলে U সমান হবে, U প্রাইম হবে হাফ অফ CP প্রাইম × V², হাফ অফ CP প্রাইম × V²। তাহলে অবশ্যই এখানে কি হবে, ধারকের সঞ্চিত শক্তির পরিবর্তন হবে। পরিবর্তনটা তুমি দেখিয়ে দিতে পারো অনুপাত করার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাও। আমি 600 দিয়ে করে ফেলেছি ভাইয়া, এটা আবার বুঝায়েন। ওকে, আমি আবারও বুঝাচ্ছি। দেখো প্রথম কথা, প্রশ্নটা কি, প্রশ্নতে বলেছে আমরা এটার মধ্যে কাগজ ঢুকাইছি আর এটার মাঝখানে একটা পাতলা পাত ঢুকাইছি। তো ঢোকানোর পর কাগজ এবং পাতলা পাত ঢোকানোর পর এবং পাতলা পাত ঢোকানোর আগে সঞ্চিত শক্তির চেঞ্জ হবে কিনা। তো আমরা প্রবেশের আগে সঞ্চিত শক্তি বের করে নিলাম, তখন ধারকত্ব ছিল তুল্য ধারকত্ব এটা, তখন আমাদের সঞ্চিত শক্তি হবে হাফ অফ CV²। শেষ। এটা হচ্ছে শুরুতে সঞ্চিত শক্তি, কোনো কিছু প্রবেশের আগে সঞ্চিত শক্তি লিখাই আছে। এবার যখন আমরা ধারকে প্রবেশ করালাম, যেমন এই যে এই একটা ধারকে তুমি কাগজ প্রবেশ করাইছো, এই কাগজের কি একটা কে এর মান আছে না ভাইয়া, তো এটা যদি কে এর মান থাকে অবশ্যই এটার ধারকত্ব আর 500 থাকবে না, এটার ধারকত্ব 500 পিকোফ্যারাড থাকবে না, এটা ধারকত্ব হয়ে যাবে ε0 K × D, মানে হচ্ছে আমার ধারকত্ব কিন্তু কে গুণ হয়ে যাবে। সো আলটিমেটলি এটার ধারকত্ব নতুন ধারকত্ব আসবে। আর এই যে দ্বিতীয়টা, মানে দ্বিতীয়টা যেটার মধ্যে পাতলা পাত প্রবেশ করাইছো, পাতলা পাতের তো কোনো কে নাই, সো পাতলা পাতের যেহেতু কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক নাই, সেহেতু এটা ধারকত্ব চেঞ্জ হবে না। বাট আলটিমেটলি তুল্য ধারকত্ব তো চেঞ্জ হবে নাকি, এটার সিপি মানে এই দুইটা এখন প্যারালাল যদি দাও, সিপি হবে ভাইয়া C1 + C2, তাহলে এই যে এইটার ধারকত্ব তো চেঞ্জ হয়েছে না, সো এইটার সাথে এটা যোগ করলে তুমি পেয়ে যাবে নতুন একটা ধারকত্ব, তুল্য ধারকত্ব। সেই নতুন তুল্য ধারকত্ব দিয়ে তুমি পেয়ে যাবে নতুন সঞ্চিত শক্তি। তাহলে অবশ্যই সঞ্চিত শক্তির কি আসছে, চেঞ্জ আসছে কাগজ এবং পাতলা পাত ঢোকানোর পর। এটাই। ওকে, সো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখো এটা হচ্ছে আরেকটা ধারকের বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে বলেছে। খেয়াল করো, এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, আর এটার সাথে প্যারালাল একটা ধারক আছে। সো এটা তুল্য ধারকত্ব কানার ভাই অন্ধ বের করতে পারবে, এটা কিন্তু ব্যাটারি, হ্যাঁ এটা কিন্তু ব্যাটারি। সো এটা হচ্ছে প্লাস মাইনাস। ওকে, সো এটা তুল্য ধারকত্ব কেমনে বের করবা, এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটার সাথে এটা কিভাবে আছে, প্যারালাল আছে। শ্রেণীতে থাকলে এই দুইটা তুল্য ধারকত্ব কত, 1/CS সমান 1/C1 + 1/C2। আমি বলছিলাম রোধের উল্টা। তাহলে এটা করে তুমি CS এর মানটা বের করলা, CS হবে C1 C2 / C1 + C2, এটা হচ্ছে CS। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের CS, আর এটার সাথে প্যারালাল আছে এটা। ওকে, তাহলে এটার নাম দিলাম C3। তাহলে টোটাল হচ্ছে আমাদের CP = CS + C3। রোধের ধারকত্বের রোধের উল্টা আর কি, তুমি রোধ ভেবে রোধের উল্টা করে করবা, তাইলে অঙ্ক শেষ। আমাদের গ্রামে রাস্তা নিয়ে ঝগড়া লাগছে, ক্লাসটাই করতে পারতেছে না, চিল্লাচিল্লি। তুমি রাস্তায় নেমে যাও, রাস্তায় নিয়ে সবাইকে বাড়ি দাও। ওকে, সো পরবর্তী বর্তনী হতে C3কে সরিয়ে নিলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণ করো। সো তুমি তুল্য ধারকত্ব বের করতে পারবা, এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটার সাথে এটা প্যারালালে আছে, সূত্র দিয়ে করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। বাট এখন যেটা দরকার সেটা হচ্ছে এইটা, যে বর্তনী হতে আমরা যদি C3কে সরিয়ে নিই, এই যে C3 এটাকে যদি সরিয়ে নিই, তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে। তো খেয়াল করো, প্রথমে শক্তি কত, শুরুতে সরানোর আগে C3কে সরানোর আগে শক্তি, সেম অঙ্ক, সরানোর আগে সরানোর পূর্বে শক্তি C3, মানে যখন আমরা
এই C3 কে সরাচ্ছি না, C3 আছে, এই মুহূর্তে শক্তি কত এবং C3 সরানোর পর শক্তি কত, এই দুইটার মধ্যে তুলনা করতে হবে। তো C3 সরানোর আগে এটার তুল্য ধারকত্ব কত জানি, তুল্য ধারকত্ব হচ্ছে এই দুইটার গুণফল প্লাস যোগফল। আচ্ছা প্রতিটি হচ্ছে 0.2 না, তাহলে ভাবে হচ্ছে 0.2 ইন্টু 0.2, আচ্ছা প্রতিটি যদি 0.2 হয় প্যারালাল হচ্ছে যে কোনো একটির মান ডিভাইডেড বাই সংখ্যা, যে কোনো একটির মান ডিভাইডেড বাই সংখ্যা প্লাস হচ্ছে 0.2, তাহলে কত আসতেছে, এটা হচ্ছে এদের তুল্য ধারকত্ব। তোমরা হিসাব করে দেখতে পারো 0.2/2, 0.2 ভাগ 2, এটা আসবে 0.1 প্লাস, আচ্ছা 0.2 ভাগ 2 প্লাস 0.2, এটা হচ্ছে ভাইয়া 0.3, তাহলে 0.3 মাইক্রোফ্যারাড। আলহামদুলিল্লাহ 10⁻6 ফ্যারাড। ওকে, এটা হচ্ছে গ নাম্বারের উত্তর আর কি, আমি হিসাব করেছি, তোমরা হিসাব করে দেখতে পারো। তো এটা হচ্ছে C3 থাকা অবস্থায়, এই C3 থাকা অবস্থায় তুল্য সঞ্চিত শক্তি কত বলো? সঞ্চিত শক্তির ফর্মুলা ভাইয়া U সমান U1 লিখি আমি, হাফ অফ CV স্কোয়ার, এটা হচ্ছে C হচ্ছে এটা আর V স্কোয়ার, সো বানগুলো বসাও, হাফ সিপি কত, সিপির মান হচ্ছে 0.3 ইন্টু 10⁻6 আর ভি হচ্ছে 12 এর হচ্ছে স্কোয়ার। কন্টিনিউ করো, এটা কন্টিনিউ করলে 0.3 ইন্টু 10⁻6 ইন্টু 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে পাচ্ছি আমরা 2.16 ইন্টু 10⁻5 ফ্যারাড, সরি জুল, এটা সঞ্চিত শক্তি। তো এটা হচ্ছে C3 সরানোর পূর্বে। এবার আমরা যদি C3 কে সরিয়ে ফেলি, তার মানে C3 বাদ, তাহলে C1 আর C2 আছে, C1 আর C2, তাহলে এবার C3 কে সরানোর পরে C3 সরালে ভাই আর তুল্য ধারকত্ব হয়ে যাবে CS সমান 0.2 ডিভাইডেড বাই 2, তার মানে 1/10, 1/10 মানে হচ্ছে 0.1 ইন্টু 10⁻6 ফ্যারাড, এটা আসবে তুল্য ধারকত্ব। তখন দেখছো এখন আমাদের তুল্য ধারকত্ব 0.3, বাট C3 কে সরাইলে তুল্য ধারকত্ব আসবে এটা, তাহলে অবশ্যই সঞ্চিত শক্তি চেঞ্জ আসবে না, সঞ্চিত শক্তি এই সিপি এর জায়গায় এটা বসবে, এটা বসায় ইন্টু ভি স্কোয়ার মানে 12 স্কোয়ার, ক্যালকুলেশন করলে দেখবে একটা ভালো চেঞ্জ আসতেছে। সো এই চেঞ্জটাই তোমার আর কি দেখাইতে হবে, অনুপাত করে দেখাইতে পারো। সাপোজ এটা U1 এটা U2, তাহলে পরিবর্তন কত হয়েছে U1/U2, এই অনুপাতে পরিবর্তন হয়েছে। এটা তোমরা আমার চেয়ে আরো ভালো পারো বলতে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবা। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আবার হচ্ছে তোমার প্রাবল্য। সো প্রাবল্য দিয়ে আর করবো না। সো ধারকের আরেকটা ম্যাথ, রাজশাহী বোর্ড 2017। সো চলো এটা করি। ধারকের ম্যাথগুলো খুবই মজার। তোমাকে আমি 16 মিনিটে যে ভিডিওটা দিছি ওইখানে কমপ্লেক্স কিছু সিচুয়েশন আছে, ওইটা একটু ভালো মতো পড়বা। বোর্ডে ধারক থেকে তেমন কঠিন কিছু আসে না, বাট আমি যেই 16 মিনিটের ভিডিওটা দিছি এটা সবার করতে হবে, মাস্ট। ওটা না করলে ঝামেলা আছে। রেডি? দেখো এখানে একটা সমবায় সঞ্চিত শক্তি পরিমাণ নির্ণয় করো। সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। কি বলছে ভাইয়া? সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, তো ভাই সমবায় সঞ্চিত শক্তির পরিমাণ কিভাবে নির্ণয় করবা? সঞ্চিত শক্তি হচ্ছে ইউ সমান হাফ অফ সি ভি স্কোয়ার, ইউ সমান হাফ ইউ। এখানে তিনটা ধারকে কিভাবে আছে ভাইয়া? প্যারালাল আছে। প্যারালাল থাকলে আমাকে তুলনারোধ বের করতে হবে। 1/CS সমান হচ্ছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/4। ক্যালকুলেশনগুলো কত হয়? যে কোনো একটি ধর্মমান দ্বিঘাতের সংখ্যা 4/2 মানে 2 আর 2 করলে এটা আসবে টোটালি 1। তার মানে এখানে CS এর মান আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখো, এই যে এখানে যে CS, এই CS এর মান আসবে মানে তিনটা তুল্য ধারকত্ব ক্যালকুলেশন করলে, আমি মনে মনে ক্যালকুলেশন করে ফেলছি, 1 মাইক্রোফ্যারাড আসবে। যেহেতু শ্রেণীতে আছে তাই S লিখছি। মাইক্রোফ্যারাড মানে 10⁻6 ফ্যারাড। ওকে, সো এখানে C এর মান বসায় দাও 10⁻6 আর V এর মান হচ্ছে 12 স্কোয়ার। অঙ্ক শেষ। গ নাম্বার। এবার 4 নাম্বার, সর্বোচ্চ শক্তি পেতে হলে উদ্দীপকের সমবায়টি কি রকমের পরিবর্তন প্রয়োজন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা ভাইয়া দেখো, আমরা যদি সর্বোচ্চ শক্তি পেতে চাই, এই যে ইউটা কার উপর নির্ভর করে? হাফ অফ সি ভি স্কোয়ার। এই শক্তিটাকে যদি সর্বোচ্চ বানাইতে হয়, এখানে বলে না যে ব্যাটারি চেঞ্জ করো, এখানে বলছে সমবায়টিকে কিভাবে পরিবর্তন করব। ইউটা যেহেতু তাহলে তার মানে এখানে ভি ফিক্স। কি ফিক্স ভাইয়া? ভি ফিক্স।
তুমি ভিকে বা বিভব পার্থক্যকে চেঞ্জ করতে পারবা না এখানে। তোমার যদি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই সিকে চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো ইউ কখন সর্বোচ্চ হবে? দেখতেই পাচ্ছি আমরা ইউ এর সাথে সি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ধারকত্ব যত বেশি ইউ এর মান তত বেশি। তাহলে ধারকত্ব বেশি বানাইতে হলে কিভাবে রাখতে হবে? ধারকত্ব অনেকগুলো ধারককে সমান্তরালে রাখলে তাদের ধারকত্ব হয় যোগফল। তাহলে তখন ধারকত্ব কি হয়? বেশি হয়। তাহলে সমান্তরালে সাজাইলে ধারকত্ব বেশি হইলে ইউ বেশি। আমি আবারও লিখছি, লিখো সবাই। সমান্তরালে ধারকগুলোকে সমান্তরালে সাজালে সি এর মান বেশি হবে ফলে ইউ বেশি হবে। ওকে, ধারকগুলোকে সমান্তরালে সাজালে সি এর মান বেশি হবে ফলে ইউ এর মানও কি হবে? বেশি হবে। তো এদেরকে যদি তুমি সমান্তরালে সাজাও তাহলে এরা যোগ হয়ে যাবে, 2 আর 4 6, 6 আর 4 10, তখন 10 মাইক্রোফ্যারাড হবে হচ্ছে ধারকত্ব। খেয়াল করে দেখো, তখন তুমি সঞ্চিত শক্তিটা বের করে দেখায় দিবা ভাইয়া। দেখো যদি এদেরকে সমান্তরালে যুক্ত করো ভাইয়া, তাহলে সিপি সমান হবে C1 প্লাস C2 প্লাস C3, তাহলে 2 প্লাস 4 প্লাস 4, তার মানে 10 মাইক্রোফ্যারাড বা 10 ইন্টু 10⁻6 ফ্যারাড। মাইক্রো মানে 10⁻6। তো তুমি পায়ে গেলা সমান্তরালে যুক্ত করলে সর্বোচ্চ ধারকত্ব। আর যখন সর্বোচ্চ ধারকত্ব তখনই কিন্তু ইউ এর মান ম্যাক্সিমাম, কারণ হাফ সিপি ইন্টু ভি স্কোয়ার। সো এটা বলে করে ফেলবা। সো আশা করি তোমরা এই অধ্যায়ের সিকিউ গুলো বুঝতে পেরেছো। এখানে মূলত মেইন সিকিউ হচ্ছে প্রাবল্য এবং বিভব থেকেই হয়ে থাকে। ওকে, সঞ্চিত শক্তি। আচ্ছা, একজন বলেছো ঢাকা বোর্ড 19-এর ঘটা করায় দেন। আমি মনে হয় ঢাকা বোর্ড অলরেডি শেষ করে ফেলছি। তোমরা একটু উপরের দিকে দেখো, আমি কিন্তু অলরেডি অনেকগুলো বোর্ড করিয়েছি, কারণ অলরেডি আমাদের ক্লাস কিন্তু যদি বলা যায় 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। সিকিউই করাচ্ছি। ওকে, সিকিউ এবং তোমাদের বেসিক পড়াইছি। এখন আমরা চলে যাবো এমসিকিউতে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমরা আবার আসবো, সমস্যা নেই। ওকে, সো এখন আমাদের যেতে হবে এমসিকিউতে। এমসিকিউ হচ্ছে এই যে শুরু হচ্ছে, এটা দিয়ে শুরু। রেডি? এমসিকিউ পর্ব শুরু। সবাই উত্তর করার চেষ্টা করবা। চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে? বেসিকটাকে বুঝো ভাইয়া, শর্টকাটটা বুঝো। একটা বর্গক্ষেত্র মনে করো এখানে হচ্ছে Q1 আছে, Q2 আছে, Q3 আছে। তাহলে এখানে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য? কেন্দ্র মানে এখানে V = 0 হবে। তাই এটা ক্যালকুলেশন করার দরকার নেই, এটা আমরা এমনিই পারবো। কেমনে পারবো দেখো, এটা শর্ত হচ্ছে কেন্দ্রে বিভব শূন্য হওয়ার শর্ত হচ্ছে চতুর্থ কৌণিক বিন্দুতে যদি Q4 স্থাপন করা হয়, সে Q4 হবে মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3 এর সমান। ওকে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডমিশনে এই শর্টকাটটা দেখাই, বাট যেহেতু এমসিকিউতে কিন্তু এই ধরনের শর্টকাট কাজে লাগবে। সো চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করতে হবে? সেটা হচ্ছে মাইনাস দিয়ে 3টা চার্জের যোগফল। মাইনাস দিয়ে 3টা চার্জের যোগফল। ওকে, তো মাইনাস দিয়ে 3টা চার্জের যোগফল করো তো কত হয়? মাইনাস 3টা চার্জের যোগ করো। 3টা চার্জ কত? এটা 10 12 আর একটা -15। তাহলে 10 যোগ 12 আর একটা হচ্ছে -15। -15কে মাইনাসে রাখতে হবে। তাহলে কত হচ্ছে? 10 আর 12 22। 22 থেকে 15 গেলে থেকে 7, মাইনাসের 7 কুলম্ব। সো অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার হচ্ছে মাইনাসের 7 কুলম্ব। ওয়াও, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে মাইনাসের 7 কুলম্ব। ভেরি গুড। পরবর্তী কোশ্চেন অ্যান্সারটা তোমরা দেখি দিতে পারো কিনা। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি? এখানে অনেক বেসিক পাবা, এই বেসিকটা মাথায় কাজে লাগাও। পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে শূন্য মাধ্যমে বল এবং অন্য যে কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত। ওকে, তার মানে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল এবং অন্য যে কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাতকে বলা হয় কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে দুইটা বলের অনুপাত,
উপর হচ্ছে শূন্য মাধ্যমে বল, শূন্য মাধ্যমে বল, আর নিচে হচ্ছে অন্য মাধ্যমে বল, অন্য মাধ্যমে বল। ওকে, সো দুইটা বলের যে অনুপাত এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমি আবারও বলছি, শূন্য মাধ্যমে দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল এবং অন্য যে কোনো মাধ্যমে, সাপোজ আমি বললাম পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, তাহলে তুমি কি বলবা? উপরে হবে শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, আর নিচে হবে পানি মাধ্যমে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত। সো যেহেতু এই দুইটা জিনিস বলের অনুপাত, তার মানে এটার একক নিউটন, এটার একক নিউটন, নিউটন নিউটন কাটা, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি? কমেন্ট সেকশনে জানাও। একজন বলেছে এ এ এ এ এ এ এ ন ন ন, এটা তো ভাই এপসাইলন নটের একক। এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এটা হচ্ছে না না হ্যাঁ, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার একক, বাট পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক তাহলে সি। ওকে, গুড, ভেরি গুড। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপ করে একক, পরিমাপের একক? বা চার্জ প্রবাহের হারকে বলা হয় প্রবাহ। আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। বলো এখানে এটার একক কোনটি? চার্জ প্রবাহের হার, মানে চার্জের হার, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি ভাইয়া? তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো এখানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, তারপরে তড়িৎ ক্ষেত্রে দিক নির্ণয় ব্যবহৃত হয় পরক চার্জ বা টেস্ট চার্জ, টেস্ট চার্জ বা পরক চার্জ। তোমাদেরকে পড়াইছি ওই যে যখন মনে করো এখানে -10 কুলম্ব চার্জ আছে, এখান থেকে এই বিন্দুতে প্রাবল্য বের করতে বললো, তাহলে মনে মনে এখানে +1 ধরবা, আর এই +1 ভাইয়া এদিকে দিক নির্দেশ করতেছে। সো বুঝতেই পারতেছি কোন এই যে +1 এটাকেই বলা হয়, যেটাকে কল্পনা করছো এটাকে বলা হয় ভাইয়া পরক চার্জ, পরক চার্জ। এতক্ষণ অলরেডি এটা দিয়ে অনেকগুলো ম্যাথ আমরা করেছি, পরক চার্জ। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। পরবর্তী কোশ্চেনে বলেছে বায়ুতে -4 ও 5 কুলম্ব চার্জের দূরত্ব অসীম, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? বা দূরত্ব যদি অসীম হয়, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে দূরত্ব অসীম হলে এটা অসীম মানে 1/অসীম মানে 0, তাহলে বলের মান কত ভাইয়া? 0। বলের মান কত তাহলে ভাইয়া? 0। মধ্যবর্তী দূরত্বের অসীম হলে বলের মান হচ্ছে 0। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বায়ুতে একটি সমান্তরাল পাতধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। এটা ধারকের অভ্যন্তরে k = 5, পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ প্রবেশ করানো হলো, তড়িৎ প্রাবল্য কত হবে? খেয়াল করো, চার্জ ঘনত্ব, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চার্জ ঘনত্ব হচ্ছে সিগমা। মনে রাখবে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকেই বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। আমি আবারও বলছি, একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকেই বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। তাহলে সিগমা সমান সমান চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এটা দ্বারাই বোঝায় একক ক্ষেত্রফল চার্জের পরিমাণ। আর এটা ব্যাপার মনে রাখবা, এটাকে আমরা লিখতে পারি কিউ বাই, তার মানে এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটাকে মনে রাখো। এরপর আমরা আরো প্রতিপাদন করবো, আগে এই সূত্রটা মনে রাখো, এটা হচ্ছে একটা সূত্র এবং মাস্টার সূত্র ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ সূত্র। সো ভাইয়া এখানে আমরা লিখতে পারি কিউ বাই, এর মান হচ্ছে 4πr² লেখা যায়। আমরা যদি উপরে একটা এপসাইলন নট আর নিচে একটা এপসাইলন নট গুণ দেই, কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে কি লিখতে পারি? যদি সাজায় গুছায় লিখি, তাহলে হচ্ছে 1/4πε0 কিউ বাই r², আর উপরে আরেকটা এপসাইলন নট, এভাবে থাকবে। জিনিসটাকে আমি এভাবে লিখতেই পারি। এখন দেখো এইটা মানে কি? 1/4πε0 কিউ বাই r² মানে হচ্ছে কিন্তু প্রাবল্য, এটা মানে কিন্তু প্রাবল্য। তাহলে সিগমা সমান আসতেছে হচ্ছে প্রাবল্য ইন্টু এপসাইলন নট। সো এই সূত্রটা সবাই মাথায় রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, প্রাবল্য এবং এপসাইলন নটের মধ্যে সম্পর্ক। তোমাদেরকে যে শুধু এমসিকিউ পড়াচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না, তোমাদেরকে আমি ইন টোটাল প্রত্যেকটা এমসিকিউ এর সাথে জড়িত সূত্রগুলো প্রমাণ করাচ্ছি। সো ইম্পর্টেন্ট, সবাই একটু লিখে রাখো। আমি কথা দ্রুত বলতেছি, পড়াচ্ছি না তো দ্রুত, আমি তো একটা জিনিস বারবার রিপিট করতেছি বিধায় আমি দ্রুত বলতেছি। তুমি লিখতে পারবা না কেন? সিগমা সমান কিউ বাই এ, কিউ এ হচ্ছে এরিয়া, এরিয়ার জায়গায় লিখতে পারবো 4πr²। সো আমি যদি উপরে একটা এপসাইলন নট গুণ দেই,
নিচে আরেকটা এপসাইলন নট গুণ দেই, সমস্যা তো হওয়ার কথা না। তা আমি যদি এটাকে সাজায় লিখি 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু এপসাইলন নট লেখা যাবে। আর এটা মানে হচ্ছে ভাইয়া প্রাবল্য ই, তাহলে আমরা লিখতে পারি সিগমা সমান ই ইন্টু এপসাইলন নট। আজান দিচ্ছে, ওকে। আজান দিচ্ছে, আমরা একটু আজানের পর শুরু করছি, আর আজানটা শেষ হোক। আবার কেউ ধুম করে কমে যাও না, তোমাদের কমে কমে দেখলে ভালো লাগে না, এগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট, অনেক উপকারী হবে। আজানটা আসলে অনেক সুন্দর। অসাধারণ অসাধারণ আজান। বুঝলাম না, আজান দিলেই শয়তানগুলো পলায়। কিছু এই যে 80 জন রেখে গেছিলাম, আজানের পরে এসে দেখলাম 60 জন। ওকে, রেডি। সো এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, এটা প্রদত্ত বর্তনীর তুল্য ধারকত্ব কত? এই যে বর্তনীটা, এই বর্তনীর তুল্য ধারকত্ব কত? তো খেয়াল করো, তুল্য ধারকত্ব যদি বের করতে চাও, এখানে দেখতে পাচ্ছ এই দুইটা ধারক প্যারালাল আছে। 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড প্যারালাল আছে। এই যে এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। কীভাবে আছে ভাই? প্যারালাল। আর এটার সাথে ভাই 4 আছে কিভাবে? শ্রেণীতে। সো 2 আর 2 4, তাহলে এটা হচ্ছে 2 আর 2 কী হয়ে যায়? প্যারালাল থাকলে যোগ হয়ে যায়, তাহলে 4 হয়ে গেল। আর এখানে আছে 4, তাহলে 4 আর 4 কীভাবে আছে? শ্রেণীতে। 4 4 যদি শ্রেণীতে থাকে, তাহলে এদের তুল্য ধারকত্ব হবে 2। সো অ্যান্সার ইজ 2 মাইক্রোফ্যারাড। ওকে, সো আশা করি এটা পারবো সবাই। আমি আবারও বলি, দেখো এই দুইটা প্যারালাল থাকলে যোগ হয়, তাহলে 2 আর 2 কত হয়ে গেল? 4 হয়ে গেল।
আর এই 4 এর সাথে এটা কিভাবে আছে, সিরিজ আছে। 4 আর 4 সিরিজে থাকলে তার তুল্য হয় হচ্ছে 2। সো আশা করি তোমরা এটা পারবা। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে আধানের কোয়ান্টায়ন অনুসারে কোনো বস্তুকে নিচের কোন চার্জটি থাকা সম্ভব। খুবই সুন্দর। আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝায়? আধানের কোয়ান্টায়ন জিনিসটা কি? যেই ছোট্ট ছোট্ট টপিকগুলো আছে সেগুলো এই এমসিকিউ শেষ হয়ে যাবে। আধানের কোয়ান্টায়ন হচ্ছে কিউ সমান সমান এন ই প্লাস মাইনাস এন ই আর কি। এটা দ্বারা বোঝাচ্ছে কোনো একটা বস্তুতে মোট চার্জের পরিমাণ হবে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। এটা অবশ্যই পূর্ণ সংখ্যার গুণিতক হইতে হবে, ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। তার মানে বুঝাতে চাচ্ছি প্লাস মাইনাস এন ইন্টু 1.6 ইন্টু 10⁻19 হইতে হবে। এটা কোনোদিন ভগ্নাংশ হবে না, মানে এইটার সাথে যে যা থাকবে তা হচ্ছে 10টা 5টা 20টা এরকম থাকতে পারে। সে নিচের কোনটি আসলে রাইট সেটা আমাকে বের করতে বলছে। তো আমি দেখব কোনটাকে এটা দ্বারা ভাগ দিলে পূর্ণ সংখ্যা বের হয়। আমরা আগেই বলেছি যে কোন একটা বস্তুতে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে চার্জ থাকতে পারবে। সো আমাকে বলছে নিচের কোনটি তাহলে থাকা পসিবল। সো আমরা এখানে দেখব যে এখানে কোনটা ইলেকট্রনের পূর্ণ সংখ্যা, মানে আমরা এইগুলোকে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ দিলে যদি পূর্ণ সংখ্যা বের হয়। খেয়াল করো, এটাকে আমি ফার্স্ট অফ অল 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ দিচ্ছি। 4.6কে 1.6 দ্বারা ভাগ। দেখো এটা আসে হচ্ছে 23/8। সো 23/8টি ইলেকট্রন থাকা পসিবল না। 23/8 আবার ইলেকট্রন কি? 23/8 মানে প্রায় 7.5 পয়েন্ট সামথিং। ইলেকট্রন আবার 7 পয়েন্ট সামথিং থাকে নাকি? মানে এটার ভাগ দিই 3.2 ভাগ 1.6, দেখো কত হয় 2। তার মানে এটাকে ভাগ দিছি, তার মানে এটা কিন্তু 2 ইন্টু ই আছে। দেখো তুমি 2 ইন্টু ই আছে, তার মানে এটা একটা অ্যান্সার। দেখো এটাকে ভাগ দাও 6.2 ভাগ 1.9, প্রথম সংখ্যাটারে ভাগ দিলেই হচ্ছে কত হচ্ছে 62/19। 62/19 কি ইলেকট্রনের সংখ্যা নাকি? না। তাহলে 9.4 ভাগ 1.6, দেখো কত আসে 47/8। আমি যদি বলি একটা বস্তুর মধ্যে 47/8টি ইলেকট্রন আছে, এটা কি সম্ভব নাকি? সম্ভব না। সো আলটিমেটলি অ্যান্সার ইজ 2E, মানে অ্যান্সার ইজ বি। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, একটি চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান কত? চার্জিত সমতল পরিবাহীর সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ই সমান সিগমা বাই এপসাইলন নট। অলরেডি আমরা শিখেছি এটা, সিগমা সমান ই ইন্টু এপসাইলন নট। সেখান থেকে আমরা জানি ই সমান সিগমা ইন্টু এপসাইলন নট। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলেছে চার্জিত ফাঁপা গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের কোন লেখচিত্র প্রযোজ্য? এই লেখচিত্র আমি আগে আঁকাই, তোমরা বোঝো, বোঝার পর তোমরা অ্যান্সার করো। ওকে, আগে আমরা আঁকাই। চলো, আঁকানোর জন্য যেটা করতে হবে, চার্জিত ফাঁপা গোলকের কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের পরিবর্তন। খেয়াল করো, এটা হচ্ছে একটা ফাঁপা গোলক। কেমন গোলক ভাইয়া? ফাঁপা, ভিতরে কিন্তু কিচ্ছু নেই, বাট এটা চার্জিত। ফাঁপা গোলকে যদি তুমি চার্জ দাও, চার্জ কি শূন্যের মধ্যে ভাসবে? এটা তো শূন্য, শূন্যতে তো আর চার্জ ভাসবে না। চার্জগুলো এই যে পৃষ্ঠে সমানভাবে বন্টন হয়ে যাবে। চার্জ যখন পৃষ্ঠে সমানভাবে বন্টিত হয় ভাইয়া, ভেতরে প্রাবল্য হয় শূন্য। ভেতরে প্রাবল্য কত ভাইয়া? শূন্য। ভেতরে প্রাবল্য শূন্য মানে ভেতরে বল শূন্য। ভেতরে কি শূন্য ভাইয়া? প্রাবল্য শূন্য। ভেতরে প্রাবল্য শূন্য মানে ভাই ভেতরে বলও শূন্য। সো ভেতরে যদি প্রাবল্য শূন্য হয় ভাইয়া, ভেতরে এইখান থেকে মনে করো একটা বিন্দু বস্তুকে, একটা চার্জকে এখান থেকে এখানে নিতে তোমার বিভবের পরিবর্তন করতে হবে। ভি সমান কিউ ভি, কি তো কাজ কত? ডব্লু সমান সমান কিউ ইন্টু ভি, তাই না? তাহলে ভি সমান ডব্লু বাই কিউ। ভাইয়া ভেতরে কি বল শূন্য বিধায় ডব্লু কত? ডব্লু মানে কি? বল ইন্টু সরণ না? তাহলে ভেতরে যেহেতু বল শূন্য, তাহলে ডব্লু শূন্য, তাহলে ডব্লু বাই কিউ। তাহলে বিভব পার্থক্য, আচ্ছা এটা বুঝবা না, আগে একটু বোঝানোর চেষ্টা করি। দাঁড়াও, একটা ফাঁপা গোলকে যখন আমরা চার্জ দেই, চার্জগুলো পৃষ্ঠে সমানভাবে বন্টিত হয়ে যায়। পৃষ্ঠে সমানভাবে বন্টিত হওয়া মানে ভেতরে প্রাবল্য শূন্য, প্রাবল্য বা বল শূন্য। এবার মনে করো পৃষ্ঠে বিভব হচ্ছে ভি এ, আর এখানে বিভব মনে করো ভি বি। তো একটা চার্জকে যদি আমরা এ থেকে বি বিন্দুতে নেই, তাহলে আমার বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে ভিবি মাইনাস ভি এ ইজ ইকাল টু ডব্লু বাই কিউ। কারণ ডব্লু হচ্ছে কাজ, কৃতকাজ, আর কিউ হচ্ছে চার্জ। তো বল যদি শূন্য হয় ভেতরে, তাহলে ডব্লু কত? শূন্য, শূন্য বাই কিউ, তার মানে শূন্য। সুতরাং আমরা পাচ্ছি
ভিবি ইজ ইকাল টু ভিএ। ভিএটা কি ভাইয়া? পৃষ্ঠের বিভব সমান অভ্যন্তরের বিভব। তার মানে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য কিন্তু বিভব আছে। কার সমান বিভব আছে? পৃষ্ঠের সমান বিভব আছে। তার মানে পৃষ্ঠ যদি 10 ভোল্ট বিভব থাকে তাহলে ভেতরেও কত ভোল্ট বিভব? 10 ভোল্ট, কিন্তু ভিতরে প্রাবল্য কি? প্রাবল্য শূন্য। এখন যদি আমরা একটা গ্রাফ আঁকি, কার সাথে কার গ্রাফ? বিধির সাথে দূরত্বের পরিবর্তন। দেখো ভাইয়া, গ্রাফ যদি আঁকি ভাইয়া, এটা মনে করো ফাঁপা গোলকের সেন্টার, সেন্টার থেকে এদিকে যত যাব, এটা মনে করো ফাঁপা গোলকের ব্যাসার্ধ, যে পৃষ্ঠে চলে আসছি, এরপরে মনে করো পৃষ্ঠের বাহিরে, এটা হচ্ছে পৃষ্ঠের বাহিরে। ওকে ভাইয়া, সেন্টারে বিভব কত? সেন্টারটা কই পড়ছে? ফাঁপা গোলকের ভেতরে পড়ছে। মনে রাখবা, ফাঁপা গোলকের ভেতরে বিভব এবং বাইরে বিভব সমান। বাইরে বিভব বলতে পৃষ্ঠের বিভব সমান। এই যে আর ব্যাসার্ধ মানে কি? সেন্টার থেকে এই যে আর ব্যাসার্ধ, ভাই এইখানে বিভব কত? এইখানে বিভব যা, দেখো এই যে আর ব্যাসার্ধী বিভব মনে করো এটা মনে করো ভি এ। বলো তো অভ্যন্তরে বিভব কত? অভ্যন্তরে বিভব তো তাই নাকি? তাহলে এই যে আর ব্যাসার্ধের ভেতরে এটার বিভব কি? সমবিভব। এই জন্য এটাকে বলা হয় সমবিভব তল। দেখো সেন্টারেও বিভব যা, ভেতরে বিভবতা, পৃষ্ঠে বিভবতা। এবার পৃষ্ঠ থেকে তুমি যতই দূরে যাবা বিভব কমতে থাকবে ব্যস্তানুপাতিক হারে, কারণ বিভবের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে এই যে এইভাবে কমতে থাকবে। সেই গ্রাফটা কই আছে? এই গ্রাফটা আছে একমাত্র বি নাম্বার অপশনে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। না বুঝতে পারলে আবার একটু দেখো। ওকে, সো আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ হচ্ছে হাফ সিভি স্কোয়ার। সমবিভব তলে যে কোনো দুটির মধ্যে বিভব পার্থক্য সমান, মানে হচ্ছে বিভব পার্থক্য কত ভোল্ট? 0। যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত? 0, কারণ কোনো বিভব পার্থক্য হবে না। মানে বলতে বোঝানো হয়েছে এটা ভিএ মাইনাস ভিবি ইজ ইকাল টু 0, এটাই বোঝানো হয়েছে। সমবিভব তলে প্রতিটা পয়েন্টে বিভব সেম। টাইপ ইকুয়েশন হিয়ার, আচ্ছা এটা ভুল করছে। প্রোটনের আধান কত? ভাইয়া সেম, ওই যে আধানের কোয়ান্টাম 1.6 × 10⁻19 কুলম। পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব হচ্ছে 0। কারণ পৃথিবী হচ্ছে ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার। এখান থেকে তুমি সাগর থেকে 1 বালতি পানি নিলে, যেমন সাগরের পানির উচ্চতার কোনো পরিবর্তন হবে না। তুমি যদি সাগর থেকে 1 বালতি পানি নাও কিংবা সাগরে 1 বালতি পানি ঢেলে দাও, তাহলে সাগরের উচ্চতার চেঞ্জ হবে না। ঠিক তেমনইভাবে পৃথিবী যেহেতু ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার, এখান থেকে আধান সরালে বা আধান দিলে কোনো পরিবর্তন হয় না। যেহেতু আধান দিলে বা আধান সরালে কোনো পরিবর্তন হয় না, তাই পৃথিবীর বিভব 0। পৃথিবীর বিভবকে 0 ধরা হয়। 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? মানে বোঝানো হয়েছে কতটি ইলেকট্রন মিলে 1 কুলম্ব গঠন করে। তাহলে ভাইয়া 1 কুলম্বকে আমরা যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব কতটি ইলেকট্রন মিলে 1 কুলম্ব গঠন করে। 1.6 × 10⁻19। ওকে, আমরা আবার বলছি 1 কুলম্ব। দেখো তোমরা একটা ইলেকট্রনের চার্জের মান জানো 1.6 × 10⁻19, তাহলে কতটি ইলেকট্রন মিলে 1 হয়? তাহলে সেই 1কে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1/1.6, তাহলে 6.25 × 10⁻10। এই যে এটা 10⁻18, 6.25 × 10⁻18টি ইলেকট্রন মিলে 1 কুলম্ব হয়। ও মাই গড, ব্যাপারটা বুঝতে পারছো? 1 কুলম্ব হয় এতগুলা ইলেকট্রন নিয়ে, মানে 1 কুলম্ব সমান এতগুলা ইলেকট্রন, মানে 6.25 × 10⁻18টি ইলেকট্রন। ও মাই গড, বিশাল ব্যাপার। তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 করলে বলের পরিবর্তন কত গুণ হবে? বলের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দূরত্ব দ্বিগুণ করলে বল হয়ে যাবে 1/4, দূরত্ব 3 গুণ করলে বল হয়ে যাবে 1/9, দূরত্ব 4 গুণ করলে বল হয়ে যাবে 1/16। কিন্তু দূরত্ব যদি অর্ধেক করো, দূরত্ব যদি দ্বিগুণ থেকে অর্ধেক করে দাও, তাহলে বল হয়ে যাবে অর্ধেক, মানে দূরত্ব যদি হাফ করে দাও বল হয়ে যাবে 4 গুণ। দূরত্ব 1/3 করে দিলে, যেখানে 1/3 করে দিছো, তাহলে বল হয়ে যাবে কয় গুণ? তোমরা এই কমেন্টে জানাও, বল কত গুণ হয়ে যাবে? এখানে বল হয়ে যাবে 9 গুণ। ওকে, সো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, এগুলো পরীক্ষায় আসে। নিচের কোনটি ভোল্টেজ সমতুল্য?
জুল পার এম্পিয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে 1 ভোল্টের সমতুল্য। 1 ভোল্ট সমান 1 জুল পার এম্পিয়ার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। কারণ 1 ভোল্ট হচ্ছে এমন একটা এনার্জি, বিভব পার্থক্য হচ্ছে একটা এনার্জি, W/Q। তো ভি সমান W/Q। ওকে, সো দেখো ব্যাপারটা কেমনে। কিউ সমান আবার কি, কিউ সমান আমরা লিখতে পারি IT, তাই না? তাহলে দেখো ডব্লিউ, কারণ আমরা জানি I সমান Q/T, জানি কি না? তাহলে কিউ সমান লেখা যায় কি ভাই, IT। তাহলে W/I × T, মানে প্রবাহ ইন্টু সময়। ডব্লিউর একক কি, জুল। আই এর একক কি, এম্পিয়ার। আর টাইমের একক কি, সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। তুলে নাও জিনিসটা, এটা হচ্ছে বিভবের আরেকটা একক। 1 ভোল্ট সমান 1 জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। ওকে, জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেখো 4 × 10⁴ ভোল্ট পার মিটার সুষম ক্ষেত্রে প্রাবল্য বিশিষ্ট। আচ্ছা, ভোল্ট পার মিটার বলতে বোঝায় ভাইয়া প্রাবল্য নিউটন পার কুলম্ব, একই কথা। মানে এটা হচ্ছে একটা প্রাবল্য, বলে দিছে একটা প্রাবল্য। বিদ্যুৎ ক্ষেত্রে একটি প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত? একটি প্রোটনের উপর ক্রিয়াশীল বল আমরা জানি, এই যে প্রাবল্য এবং বলের মধ্যে সম্পর্ক, E=F/Q, E=F/Q। সুতরাং ক্রিয়াশীল বল চেয়েছে, তাহলে বল সমান EQ হবে, তাই না? দেখো E দেওয়া দিছে, Q দিয়ে দিছে, কারণ E কত, E হচ্ছে ওইটা 4 × 10⁴, আর Q হচ্ছে একটা প্রোটন 1.6 × 10⁻19, একটা প্রোটনের চার্জ করলে কমপ্লিট হয়ে গেল। EQ কত হয় ভাইয়া বলো তো? 4 × 10⁴ × 1.6 × 10⁻19 কত হয় বলো? 10⁻19 ক্যালকুলেশন করলে কত হয় বলো? 6.4 × 10⁻15 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আবারও বলছি, E=F/Q। এখানে E দিয়ে দিছে, প্রাবল্য দিয়ে দিছে, কিউ দিয়ে দিছে, কারণ একটি প্রোটন বলেছে। প্রোটন মানে ভাইয়া কিউ, কিউ মানে চার্জ। তাহলে ক্রিয়াশীল বলের মান বের করতে হবে, ক্রিয়াশীল বলটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেনে কি বলছে ভাইয়া, চলো দেখে নেওয়া যাক। যখন 8 মাইক্রোকুলম্ব চার্জ 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে, তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তর হয়? ভাইয়া আমরা কি জানি, বিভবের সাথে শক্তির সম্পর্ক V=W/Q। সুতরাং W সমান QV, মানে কি হচ্ছে মিলি কুলম, তার মানে 8 × 10⁻³ ইন্টু কিউ, ভি কত ভাইয়া 12। তাহলে 12 × 8 × 10⁻³ করলে কত হয় দেখো, 12 × 8 × 10⁻³ এটা হচ্ছে 9.6 × 10⁻², তার মানে 0.096 জুল। আমি আবারও বলছি, বিভব এবং কাজ বা শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে V = W/Q, যেখানে W হচ্ছে এনার্জি বা শক্তি বা কাজ, V হচ্ছে বিভব পার্থক্য, Q হচ্ছে চার্জ। সো আমরা যা লিখবো তা কিন্তু তুলে নিতে হবে, কারণ এই MCQটা কিন্তু, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ম্যাথ গ নাম্বারে আসে। ওকে, পরবর্তী MCQতে যদি যাই, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 করলে বল হয়ে যাবে 9 গুণ, পড়িয়েছি অলরেডি আমরা। ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে এটাও পড়াইছি। তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি? তড়িৎ ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন নট। এপসাইলন নট একক হচ্ছে C² n−1 m−2। অপশন খুঁজে বের করো, n−1 m−2। ওকে ডান, এ নাম্বার অপশন, তাই না? অলরেডি শিখিয়েছি আমরা এটা যখন আমরা থিওরি পড়াই তোমাদেরকে। পরবর্তী কোশ্চেন কি বলছে? সুষম তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে প্রোটনের উপর প্রযুক্ত বলের মান হচ্ছে এত নিউটন, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? আরে শালা, এটা তো সবাই পারি আমরা। E = F/Q, তাই না? F হচ্ছে এটা, আর Q হচ্ছে প্রোটন 1.6 × 10⁻19। সহজ হিসাব ভাইয়া, এটা আমি আর করালাম না, কারণ এই টাইপের ম্যাথ অলরেডি আমরা করাইছি। আবেশহীন কুণ্ডলী তৈরি হয় 2 ভাঁজ করে, এটা অন্য অধ্যায়ের চলে আসছে এখানে। তো এইবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। একটি চার্জিত ধারকে শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের মাধ্যমে? সো মনে রাখবা, শক্তি ঘনত্ব মানে কিন্তু সঞ্চিত শক্তি না। শক্তি ঘনত্ব কি? শক্তি ঘনত্ব মানে একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি, সবাই একটু লিখে নিব আমরা।
কারণ এটা অনেকে ভুল করে। ওকে, আমিও ভুল করতাম। ওকে, সো আমারও ভুল হয়েছিল যখন আমি ইন্টারে পড়তাম, সো তোমাদের যেন ভুল না হয়। শক্তি ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। শক্তি ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। সো ভাই একক আয়তনে সঞ্চিত শক্তি কোনটা? এটা কিন্তু সঞ্চিত শক্তি শুধুমাত্র, এটাও কিন্তু শুধুমাত্র। আচ্ছা, এখানে আর সঞ্চিত শক্তির সঠিক ইকুয়েশন নাই, মনে রাখবা এই যে জিনিসটা, এটাই হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি। ইউ সমান হাফ ইন্টু এপসাইলন নট ই স্কোয়ার, এটাকেই বলা হয় একক আয়তনে সঞ্চিত শক্তি। স্থিরতড়িতের এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, পড়ে নিবা। সো অ্যান্সার হচ্ছে বি। পরবর্তী কোশ্চেন, পরস্পর থেকে 1 মিটার এটাও অধ্যায়ের কোশ্চেন চলে আসছে। গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধের গ্রেডিয়েন্ট হবে কি? গ্রেডিয়েন্ট বলতে বোঝায় ঢাল, তাই না? সো দেখো, গোলাকার পরিবাহীর ধারকত্ব সি সমান 4 পাই এপসাইলন নট কে আর। তো বলছে ব্যাসার্ধের সাথে ধারকত্বের গ্রেডিয়েন্ট, তাহলে এটা হচ্ছে ধারকত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, তো এটা সামনে যেটা আছে এটা হচ্ছে ঢাল। তাহলে এই ঢালটা কত বলো তো? 4 পাই এপসাইলন নট কে। তাহলে যেহেতু কে বলেনি, তার মানে কে এর মান 1, তাহলে 4 পাই এপসাইলন নট, কে এর মান এখানে 1 ধরা হয়েছে আর কি। তাহলে 4 পাই এপসাইলন নট হচ্ছে গোলাকার পরিবাহীর গ্রেডিয়েন্ট। ওকে, পরবর্তী কোশ্চেন, চিত্রে এক্স ওয়াই এর মধ্যকার তুল্য ধারকত্ব। খেয়াল করো, এখানে একটা চিত্র দিছে, এখানে তুল্য ধারকত্ব বের করতে বলছে। খুবই সহজ, দেখো এখান থেকে শুরু। এক্স, এখানে একটা ধারক, এখানে আরেকটা ধারক, এখানে আরেকটা ধারক, এখানে আরেকটা ধারক, এখানে আরেকটা ধারক, এখানে আরেকটা, এই যে এখানে ওয়াই শেষ হয়েছে। সো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ধারকই কিভাবে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে সিএস সমান হচ্ছে c/5। ওকে, তো দেখি চল অপশনে এটা আছে কিনা, c/5 আছে কিনা অপশনে দেখে নেওয়া যাক। ইয়েস, অপশনে আমাদের c/5 আছে, তাহলে অ্যান্সার ইজ c/5। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, লোডিং হচ্ছে মনে হচ্ছে, স্লো হয়েছে। ওকে, চিত্রের কোন দুটি বিন্দুর বিভব সমান? খেয়াল করো, এখানে একটা চিত্র দিছে, এই চিত্রের কোন দুটি বিন্দুর বিভব সমান? খেয়াল করো, আমি চিত্রটা বড় করে আঁকাই। দেখো, এটা হচ্ছে একটা ফাঁপা গোলক, এখানে হচ্ছে এ বিন্দু, এখানে মনে করো ও বিন্দু, এটা মনে হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো বলো কোন দুইটি বিন্দুর বিভব সমান? অলরেডি শিখেছি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, ও, এটা সি, এটা বি। বলো কোন দুটি বিন্দুর বিভব সমান? কমেন্টে জানাও। বলো 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 বলো, এটার বিভব কত বলো? লাইভ অলরেডি আমাদের 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার উপরে, কারণ 2 ঘন্টা একটা লাইভ কেটে গেছে। সো একজন বলছে ভাই কতক্ষণ লাইভ করাইছে? 3 ঘন্টার মতো হয়েছে অলরেডি। তোমরা এটা জানাও কোন দুটি বিন্দুর বিভব সমান। বলো বলো, কোন দুটি বিন্দুর বিভব সমান? বিস্তুর দিচ্ছ। ইয়েস, ও এবং এ, ও এবং এ বিন্দুর বিভব সমান। চিত্র অনুসারে সিপি এবং সিএস এর অনুপাত কত? ভাই এখানে সিপি কোনটা? সিপি হচ্ছে যেগুলো শ্রেণী প্যারালালে যুক্ত, এই যে দুইটা প্যারালালে যুক্ত, এটা হতো 3 আর 7, তাহলে এখানে সিপি হচ্ছে 10, আর এখানে সিএস কত? 5 আর 2, 5 আর 2 যদি 5 10, 10/7, তাহলে সিএস হচ্ছে 10/7। সেই দুইটার অনুপাত কত? সিপি অনুপাত সিএস। দেখি 3 আর 7 দিচ্ছে নাকি? না, 3 আর 1/something দিয়েছে। সো এটা আমি বুঝতে পারতেছি না লেখা কি, দুইটা বের করে অনুপাত করলেই শেষ। ওকে, একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটির চার্জের পরিমাণ কি হবে? বস্তুটির চার্জের পরিমাণ কি হয়ে যাবে? যদি একটা চার্জিত বস্তুতে মনে করো প্লাস চার্জ থাকে, এটাকে পৃথিবীর সাথে যুক্ত করলে পৃথিবীর কি নেগেটিভ আধানের বিশাল ভান্ডার, নেগেটিভ চার্জগুলো সেটাকে নিউট্রাল করে দেবে। আর যদি মাইনাস চার্জ থাকে তাহলে পৃথিবীতে চলে যাবে। তাহলে আলটিমেটলি চার্জের পরিমাণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। একটা চার্জিত বস্তুকে যদি পৃথিবীর সাথে যুক্ত করি তাহলে ওইটাতে চার্জের পরিমাণ হয়ে যাবে 0। সংযোগটির মোট ধারকত্ব, দুইটা প্যারালাল আছে, একটা সিরিজ আছে,
করতে পারবে, এটা আমি আর করাবো না। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কি? ভাইয়া দেখো, আমরা ইউ এর ফর্মুলা কি জানি? ইউ সমান হাফ সিভি স্কোয়ার, ইউ সমান হাফ কিউভি, ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c। মানে এখানে কোন সূত্রটা হবে? বলছে বিভব পার্থক্য স্থির থাকলে চার্জের সাথে সম্পর্ক। তাহলে বিভব পার্থক্য আছে এবং চার্জ আছে, এরকম একটা সূত্র লাগবে। তো দেখো এইটা, এই সূত্রের মধ্যে বিভব পার্থক্য আছে আবার চার্জও আছে। সেইটা স্থির থাকলে, যদি বিভব পার্থক্য স্থির থাকলে এটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। ধারকের শক্তির সাথে চার্জের সম্পর্ক কি ভাইয়া? সমানুপাতিক। এরপরে একটি দ্বিপলের জন্য তড়িৎ প্রাবল্য কি রূপে পরিবর্তিত হয়? সো ইলেকট্রিক ডাইপোলের জন্য তড়িৎ প্রাবল্যের ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, যেখানে পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সো দেখো এখানে এটা দিয়ে এমসিকিউ কোশ্চেন আসে, সবাই আমরা তুলবো। এটা পি ইন্টু √1+3 cos স্কয়ার থিটা, এরকম কিছু একটা আছে। সূত্রটা আমার আপাতত মনে পড়ছে না, বাট তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সূত্রটা তোমরা মুখস্থ করবা এমসিকিউ এর জন্য জাস্ট। ওকে, সো দেখো এখানে ই এর সাথে আর এর সম্পর্কটা কেমন? ই এর সাথে আর এর সম্পর্ক উপরে কি জানি না, বাট উপরেরটা ভুলে গেছি আসলে আমি। প্রাবল্যের সাথে তড়িৎ দ্বিমেরু ভ্রামকে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কই হচ্ছে এটা 1/r³। ওকে, উপরে মনে হয় 1+3 cos স্কয়ার থিটা ছিল √। যাই হোক, তো প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে এইটা। কিসের জন্য? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য। সবাই এটা লিখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য ই ইজ প্রপোর্শনাল টু 1/r³। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য। তাহলে ই এর সাথে আর এর সম্পর্ক কি ভাইয়া? r−3। ওকে, সো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যকার সম্পর্ক সূচক ইকুয়েশন কোনটি? প্রাবল্য এবং দূরত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। সো বর্গের ব্যস্তানুপাতিক কোনটা কোন চিত্রটা দেখায়? এই যে এটা, যে চিত্রটা এরকম, এদিকে আছে ই, এদিকে আছে দূরত্ব। তাহলে বর্গের ব্যস্তানুপাতিক মানে এইভাবে ব্যস্তানুপাতিক হারে কমবে, সেটাকে বলা হয় প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক। চিত্রের এ বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? আমি আগেই বলছিলাম, এই যে দেখো এখানে একটা পাত আছে, এখানে একটা পাত আছে, প্লাস মাইনাসের দিকে বলরেখা যাচ্ছে। এখানে এক্সট্রা কোনো বলরেখা আর বিন্দুতে যেতে পারবে না। তার মানে আর বিন্দুতে কোনো প্রাবল্যই নাই। তাহলে আর বিন্দুতে প্রাবল্য কত ভাই? 0। সো ব্যাপারটা যদি বুঝতে পারো, দেখো চিত্রের আর বিন্দুতে প্রাবল্য কত? আর বিন্দুতে প্রাবল্য হচ্ছে 0। আপেক্ষিক ভেদনযোগ্যতার সবচেয়ে বেশি কার? এটা হচ্ছে অভ্রের মুখস্থ কোয়েশ্চেন। আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি হচ্ছে অভ্রের আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি। একজন এসে 56 মিনিট লেট, তুমি 56 না মাত্র এসে তো লাভ নেই। এখন আমি এমসিকিউ পড়াচ্ছি, এখন এসে কি লাভ বলো? তোমরা ঠিক সময় আসো না। যদি নির্দিষ্ট পরিবাহকে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করে সৃষ্ট তাপের পরিমাণ হবে প্রবাহিত তড়িতের নিচের কোনটি? যদি নির্দিষ্ট পরিবাহকে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করে সৃষ্ট তাপের পরিমাণ হবে প্রবাহিত তড়িতের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তোমাদের নিয়াজ ভাই পড়ানোর কথা, H সমান I²RT। এটা হচ্ছে চলতড়িতের কোয়েশ্চেন, এখানে ভুলে চলে আসছে। H = I²RT। নিচের প্রতিটি ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড হলে বর্তনীর তুল্য ধারকত্ব কত? সো এটা দেখো, এখানে এই যে ধারক, এই দুইটা ধারক কিভাবে আছে? আরে 46 চলে গেছি 53 থেকে। দেখো এখানে তুল্য ধারকত্ব বের করতে বলছে। এই যে এই ধারকটা এবং এই ধারকটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। এটা আর এই পুরোটা প্যারালাল আছে। সো ফার্স্টে শ্রেণী করবা, তারপর 3টা প্যারালাল করবা, অঙ্ক শেষ। ওকে, তার পরবর্তী কোশ্চেনে কি বলছে আমাদের? ওকে, গ্রুপ ফলো করে নোটিফিকেশন আসে নাই, কি সমস্যা? ওকে, আমি বলেছিলাম যে 1 ঘন্টা পর কারেন্ট আসলে শুরু করবো, তারও তোমরা শুরু ছিলাম। কুলম্বের সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত? 9 × 10⁹। সো ভাই এখন পর্যন্ত যতগুলো এমসিকিউ করতেছিস, এই এমসিকিউ গুলো তোমার সব পরিচিত অঙ্ক। দেখো এখানে একটা এমসিকিউ আসছে, কোন ক্ষেত্রে ফ্লাক্স সর্বাধিক হয়? এই যে ফ্লাক্স
ফ্লাক্সের এই ব্যাপারটা অনেকে বুঝাইতে বলছিলাম, আমি এবার বুঝাই। দেখো, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ বলরেখা পাস হয় ওইটাই হচ্ছে ফ্লাক্স। ওকে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে, খেয়াল করো, এটা মনে করো একটা ক্ষেত্রফল, এ হচ্ছে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের এরিয়া হচ্ছে এ, ক্ষেত্রফল হচ্ছে এ। তো এখান থেকে বলরেখা ঠিক এইভাবে বের হচ্ছে, লম্বভাবে বের হচ্ছে। তাহলে লম্বভাবে যে পরিমাণ বলরেখা বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স। সাপোজ লম্বভাবে বলরেখা ঢুকতেছে এইভাবে, ওকে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে পরিমাণ বলরেখা ঢুকে বা বের হয় তাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। এখন দেখো এখানে ফ্লাক্স কখন সর্বাধিক, ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ফাই সমান ফাই ইজ ইকুয়াল টু এ ই কস থেটা, এ ই কস থেটা। তাহলে এ হচ্ছে এরিয়া, ই কস থেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো যদি লম্বভাবে বের হয়, যদি বলরেখাগুলো লম্বভাবে বের হয় তাহলে বলরেখা এবং তলের ক্ষেত্রফলের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। ব্যাপারটা বোঝাই, চলো দেখ, ভাবো এটা হচ্ছে একটা তল, ভাবো এটা হচ্ছে একটা তল, এই তলেরও দিক আছে, তল হচ্ছে একটা, এই তলকে তল ভেক্টর বলা হয়। এই তল ভেক্টরের দিক তোমার মুখ বরাবর, বুঝতে পারছো? তল যদি এরকম থাকে তাহলে তোমার মুখ বরাবর হচ্ছে তল ভেক্টরের দিক, যে এই তল ভেক্টরের দিক এদিকে, যদি এদিকে করি এই যে এদিকে তল ভেক্টরের দিক। সো এটা হচ্ছে তল ভেক্টর, এটার দিক কোন দিকে? তোমার দিকে। এখন বলরেখা যদি এটার সাথে এইভাবে বের হয়, এই যে এইভাবে, তাহলে বলরেখার সাথে, এই যে বলরেখা লম্বভাবে বের হচ্ছে, বলরেখার সাথে তলের উৎপন্ন কোণ কত বলতে পারবা? অনেকে বলবে 90 ডিগ্রি। যারা 90 ডিগ্রি বলছে তারা বলদ, কারণ তলের দিক কোনটা? তলের দিক কি উপরে এদিকে? এই যে তলটা, এই তলের দিক কি উপরে বরাবর? না, তলের দিক হচ্ছে তোমার মুখ বরাবর। তাহলে বলরেখা যদি এইভাবেই বের হয় তাহলে তলের দিকও এইদিকে, বলরেখার দিকও এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তখন হবে ফ্লাক্স ম্যাক্সিমাম। তাহলে এখানে এ ই কস থেটা, কস 0 ডিগ্রি যদি হয় তখন হচ্ছে আমাদের ফ্লাক্স হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, আর 90 ডিগ্রি কখন হবে ব্যাপারটা বোঝাই। তল তোমার দিকে আর বলরেখা এইভাবে বেরোচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, বলরেখা মনে করো এদিকে যাচ্ছে, তাহলে বলো তলের দিক কোন দিকে? তলের দিক হচ্ছে তোমার মুখ বরাবর, আর বলরেখা দেখতেই পাচ্ছ এইদিকে। তাহলে এখানে মধ্যবর্তী কোণটা কত? তলের দিক হচ্ছে এই দিকে তোমার মুখে, মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি ভাইব না কেউ আবার। তলের দিক হচ্ছে এই যে আঙুলটা, মধ্যবর্তী কোণ কত? 90। তখন হচ্ছে ফ্লাক্স 0। তোমরা আমাকে বলো তো তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? কখন ফ্লাক্স ম্যাক্সিমাম? এই যে তল আর তল ছেদ করে যখন বলরেখা বের হয়, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে ফ্লাক্স হয় ম্যাক্সিমাম, আর 90 ডিগ্রি হলে ফ্লাক্স হয় মিনিমাম। ওকে, ব্যাপারটা কি বুঝে গেছে? ওকে, সো কোন ক্ষেত্রে সর্বাধিক হয়েছে? সংযোগটিকে মোট ধারকত্ব তোমরা বের করতে পারবা। উদ্দীপকের বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভবের মান 0 হলে N4 কত? করিয়েছি অলরেডি এটা। সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর কোথায়? চার্জিত বস্তুর, আচ্ছা এটা একটা সাস্টে আসা কোয়েশ্চেন। দেখো আমি তোমাকে বললাম এই মনে করো একটা চার্জিত বস্তু, এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তোমার বলতে হবে কোথায় চার্জের মান বেশি, বলো। এই যে 3টা বিন্দু আমি চিহ্নিত করে দিছি, মনে করি এখানে আমি চার্জ দিছি, চার্জ দেওয়ার পর কোথায় চার্জ বেশি জমবে কি মনে হয়? কমেন্ট সেকশনে জানাও তো দেখি, কোথায় চার্জ বেশি জমবে এখানে, বলো। আচ্ছা, ফ্লাক্স নিয়ে যদি তোমাদের ঝামেলা থাকে, ফ্লাক্স, আচ্ছা তোমাদের একটা কথা ক্লিয়ার করে বলে দেই, গাউসের সূত্র দিয়ে এখন পর্যন্ত আমি বোর্ডে কিংবা সরকারি কলেজে সিকিউ পাইনি, ওটা দিয়ে এমসিকিউ আসতে পারে। তো গাউসের সূত্র এবং ফ্লাক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি একটা ভিডিও দিব সুন্দর করে, তোমাদের এই গ্রুপে আপলোড দিব, ভিডিওটা একটু দেখবা, তাহলে তোমার কাছে গাউসের সূত্র ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওটা জাস্ট নর্মাল একটা ব্যাপার, কোনো কঠিন কিছুই না। তোমার যদি চৌম্বকের অধ্যায়গুলো থাকতো, যেমন তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তারপর হচ্ছে তোমার তড়িৎ চুম্বক আবেশ, তখন তোমার ফ্লাক্সটা অনেক ভালো করে বুঝতে হতো, গাউসের সূত্র অনেক ভালো করে বুঝতে হতো। বাট এই স্থির তড়িৎ থেকে প্রাবল্য বিভব থেকেই কোয়েশ্চেন আসবে, যদি আসে ধারক থেকে 3টা টপিক। আর তুমি একটু কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো বা টেস্ট পেপার খুলে দেখতে পারো, আর গাউসের সূত্রের ভিডিওটা আমি দিয়ে দিব, যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারবা। সো এখানে অ্যান্সার কোনটা বলো তো? অনেকে বলছো কেন্দ্রে, অনেকে বলছো সমন্বয়ে। আচ্ছা, শেখ শফিকুল ইসলাম সোহান সঠিক উত্তর দিয়েছ, যেখানে
বক্রতা বেশি, বক্রতা বেশি, সেখানে চার্জ বেশি, সেখানে চার্জ বেশি। বক্রতা বেশি হলে কি বেশি হয় ভাই? চার্জ বেশি হয়। তাহলে বক্রতা কোথায় বেশি? বক্রতা মানে বাঁকা তারা কোথায় বেশি? এই যে জায়গায়। তাহলে এখানে চার্জ হচ্ছে সবচেয়ে বেশি, এখানে চার্জের পরিমাণ সবচেয়ে বেশি। তারপরে কোথায়? তারপর হচ্ছে সিতে, তারপরে বিতে। তাহলে এখানে ক্রম যদি করি এ সি বি, তার মানে এতে চার্জের মান সবচেয়ে বেশি, তারপরে সিতে, তারপর হচ্ছে বিতে। আশা করি বুঝাইতে পারছি। এর পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, দুটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এত, পাতধারকের মধ্যবর্তী দূরত্ব বিভব পার্থক্য এত, একক আয়তনে সঞ্চিত শক্তি কত? ভাইয়া একক আয়তনে সঞ্চিত শক্তি, ভাইয়া তুমি এটা বের করতে পারবা? প্রতিটি ক্ষেত্রফল, আচ্ছা দেখো এটা কেমনে বের করতে হবে, একক আয়তনে সঞ্চিত শক্তি কেমনে। দেখো তুমি কি এটা ডিরেক্ট এভাবে অ্যাপ্লাই করতে পারো, হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। কিন্তু এখানে তো ই ডিরেক্টলি দেওয়া নেই। সো ই যদি না দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা ইউ সমান হাফ সিভি স্কোয়ার দিয়ে অঙ্ক করব, হাফ অফ সিভি স্কোয়ার। আচ্ছা কি কি দেওয়া আছে? সি এর মান বের করো এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এই যে সি, এখানে সি এর মান বের করবা এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন নট মুখস্থ জানো, এ জানো, ডি জানো, তাহলে সি বের হয়ে আসলো, ভি বের হয়ে আসলো। এই জিনিসটাকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। আয়তন কত? আয়তন হচ্ছে 0.04 হচ্ছে ক্ষেত্রফল, আর 0.002 হচ্ছে দূরত্ব। তাহলে এটা হচ্ছে আয়তন, এটা ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? এই যে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না কারণ এখানে প্রাবল্য দেওয়া নেই। তো আমরা কি করব? টোটাল সঞ্চিত শক্তি বের করব। টোটাল সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, আর এটাকে যদি আমরা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য দিয়ে ভাগ দিই তাহলে শেষ। কারণ ক্ষেত্র এখানে আয়তন, আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, সেটা দ্বারা ভাগ দিলে এটাকে আমরা পেয়ে যাব ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা তোমরা করবা। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। কোনো গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানে 10টি চার্জ সুষমভাবে সরিয়ে দেওয়া হয়। উক্ত গোলকের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? মজার ব্যাপার দেখো, এই অঙ্ক আমরা অলরেডি করিয়েছি। উক্ত গোলকের ব্যাসার্ধ কত? 15 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধের। তো বলছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? মানে কেন্দ্র থেকে এই যে এখান থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? সো আমরা জানি এটা কোথায় পড়ছে, গোলকের অভ্যন্তরে না বাইরে? এই ডিস্টেন্সটা কোথায় পড়েছে, গোলকের অভ্যন্তরে না বাইরে? বলো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় পড়েছে, গোলকের অভ্যন্তরে না বাইরে? অভ্যন্তরে। তো আমরা নিশ্চয়ই জানি গোলকের অভ্যন্তরে বিভব, এটা মনে করো অভ্যন্তরে বিভব ভি এ পৃষ্ঠের বিভবের সমান, ভিবি এর সমান। আমরা নিশ্চয়ই জানি অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে আমার যদি এই পয়েন্টে বিভব বের করতে হয় তাহলে আমার আগে পৃষ্ঠে বিভব বের করতে হবে। মনে রাখবা, সবাই লিখো গোলকের অভ্যন্তরে বিভব, গোলকের অভ্যন্তরে বিভব লিখো সবাই, অভ্যন্তরে বিভব পৃষ্ঠের সমান, বিভব সমান পৃষ্ঠের সমান। গোলকের অভ্যন্তরে বিভব হচ্ছে পৃষ্ঠের সমান। সো আমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পয়েন্টে আমার পৃষ্ঠে যদি বিভব বের করি তাইলে সেটাই কি ভাইয়া অভ্যন্তরে বিভব হবে। তো পৃষ্ঠের বিভবের ফর্মুলা কি? 9 × 10⁹ কিউ বাই আর। কিউ হচ্ছে 20 কুলম্ব আর আর হচ্ছে ব্যাসার্ধ 0.15। ওকে, কেউ ভুলেও এখানে 0.5 লিখো না। এখানে বলছে 5 সেন্টিমিটার দূরে বের করতে, বাট কেন 0.15 দিলাম? কারণ বারবার বলছি গোলকের অভ্যন্তরে বিভব এবং পৃষ্ঠে বিভব সমান, তাই আমরা পৃষ্ঠের দূরত্বটা নিয়ে অঙ্কটা করব। সো অ্যান্সার কত হবে এটা ক্যালকুলেশন করলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো। 9 × 10⁹ 20.15, 1.2 × 10⁻12, 1.2 × 10⁻12। সো কই আছে? এই যে 1.15 না? ও আচ্ছা, 20 কুলম্ব মানে 10টি চার্জ, 20 কুলম্ব মানে 10টি চার্জ। এখানে একটু ভুল করছি, 20 শুধু 20 কুলম্ব না, চার্জ কিন্তু 10টি, যেহেতু 20 × 10, টোটাল চার্জ হচ্ছে 20 × 10, 20 কুলম্ব মানে 10টি চার্জ। ওকে, সো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই,
আধান ও বিভবের গুণফলের একক কি? সো চলো দেখি। আধান হচ্ছে কিউ, বিভব হচ্ছে ভি, তাহলে আমরা জানি ডব্লু সমান কিউ ভি, তাহলে এটা হচ্ছে ডব্লু সমান কিউ ভি মানে জুল। তাহলে আধান ও বিভবের গুণফলের একক হচ্ছে জুল। পরবর্তী কোশ্চেনে যদি যাই, দেখো ভাইয়া এখানে বলছে একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হাফ অফ কিউ ভি স্কোয়ার, এটা বাদ, এটা না, হাফ সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2c, তাহলে 2 ও 3, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2 ও 3। আচ্ছা এটা অলরেডি করাইছি, ওকে। লাস্ট ওয়ান, গোলাকার পরিবাহী ধারকত্ব বনাম ব্যাসার্ধের গ্রেডিয়েন্ট হবে, এটাও করাইছি 4πε0। আচ্ছা অনেকে বলছো যে ভাইয়া আজব আজব লাগে, একজন লিখছে সব, তোমার আজব আজব লাগবেই যদি তুমি মনোযোগী না হও। খেয়াল করো, আমরা আমাদের ক্লাসটি শুরু করেছি সেই বিকেল 3টায়, বিকেল 3টা। তো বেসিক পড়িয়ে সিকিউগুলো সলভ করিয়ে, প্রতিটা টাইপের সিকিউ সলভ করিয়ে তোমাদের এখন বাজে হচ্ছে 7টা 24, নাও 7:27.24, তার মানে 3 আর 4 7, 4 ঘন্টা 24 আওয়ার আমি তোমাদের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। মাঝখানে 1 আওয়ার কারেন্ট গেছিল 1 আওয়ার বিদ্যুৎ চলে গেছিলো, তার মানে ক্লাস ডিউরেশন প্রায় 3.5 ঘন্টা। তো এই 3.5 ঘন্টা তুমি যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার এই স্থিরতরিতে অন্য কিছু করতে হবে না, স্থিরতরিতে তুমি সব কিছুই পারবা। সেটা হচ্ছে তোমাদের কথা, আজব আজব লেখা লাভ নাই। তো ব্যাপারটা হচ্ছে এটাই। নিজের একটা কথা তোমাদেরকে বলি, আগামীকাল হচ্ছে তোমাদের ফিজিক্সের লাস্ট ক্লাস, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সেখানে আমি এবং তোমাদের আশিক ভাই দুজন মিলেই পড়াবো, যেহেতু লাস্ট ক্লাস। এই পাওয়ার প্লেতে তোমাদেরকে যেভাবে আমরা পড়িয়েছি, যেভাবে প্রতিটা ক্লাস এত বড় বড় করে লেংদি করে বেসিক টু প্রো পর্যন্ত পড়িয়েছি, এই ক্লাসগুলো যারা করতে পেরেছে আসলে তারা দিন শেষে অনেক লাভবান হয়েছে। দেখা যাবে যে তাদের অ্যাডমিশনেও কিছু পড়তে হচ্ছে না, এমন অবস্থা হয়ে যাবে। সো আমাদের জন্য দোয়া রেখো, কালকে আবারও দেখা হবে। আজকে 2টা পর্বে ভাগ হলো কারেন্ট চলে যাওয়ার কারণে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যা পড়াই আল্লাহর ওয়াস্তে তার রিভাইজ দিও। যদি তুমি তার রিভাইজ না দাও তাহলে কিচ্ছু হবে না, এগুলো রিভাইজ দিতে হবে, এগুলো পড়তে হবে। ব্যাপারটা আসলে আশা করি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসা রইল।